প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব সিয়াম ব্রাদার্সের ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ। এই লেনদেন থেকে আমরা হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি 2024 সালের জুন মাসের 1 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা। যখন আমরা 50,000 টাকা দিয়ে ব্যাংকে একটি হিসাব খুলব, তাহলে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পাবে এবং নগদ অর্থ হ্রাস পাবে। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হচ্ছে সম্পদ, নগদানও হচ্ছে সম্পদ। যে সম্পদ বৃদ্ধি পায় তাকে ডেবিটে লিখতে হয়, যে সম্পদ হ্রাস পায় তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সম্পদ বৃদ্ধি পেলে অবশ্য ডেবিট হবে এবং যে কোনো সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হবে। আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে 15,000 টাকা উত্তোলন এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। এইখানে দুইটি লেনদেন রয়েছে, আমরা পৃথক পৃথকভাবে শিখে নেব। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে 15,000 টাকা উত্তোলন করলে উত্তোলন নাম লেখা যাবে না, কেননা আমরা একটি নিয়ম জানি যে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে তখন উত্তোলন নাম লেখার প্রয়োজন নেই। অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ অর্থ বৃদ্ধি পায় এবং ব্যাংকের জমা টাকা হ্রাস পায়। তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হচ্ছে সম্পদ, ব্যাংক হিসাবও হচ্ছে সম্পদ। যে সম্পদ বৃদ্ধি পাবে তাকে আমরা ডেবিটে লিখব এবং যে সম্পদ হ্রাস পাবে সেই সম্পদটাকে আমরা ক্রেডিটে লিখব। 5 তারিখে আমরা আরেকটি যে লেনদেন দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। আমরা জানি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে অবশ্যই উত্তোলন নাম লিখতে হয়। তাহলে উত্তোলন যদি লিখতে হয়, উত্তোলন হিসাব একটি স্বত্বাধিকার এবং স্বত্বাধিকার উত্তোলন নামক স্বত্বাধিকার সবসময় ডেবিট হয়। এই কারণে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে তাকে ডেবিটে লিখতে হয়। ব্যাংক হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা 10 তারিখে দেখতে পাচ্ছি বাকিতে স্ট্যাপলার ও ঘড়ি ক্রয় 1,000 টাকা। বাকিতে স্ট্যাপলার ও ঘড়ি ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না, ক্রয় হিসাব লিপিবদ্ধ করব না। স্ট্যাপলার এবং ঘড়িকে বলা হয় অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট এবং বাকি থাকার কারণে প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। এই কারণে আমরা 10 তারিখে লিখব অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। অফিস সাপ্লাইজ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয়। এই কারণে আমরা লিখব অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। প্রদেয় বা পাওনাদার হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন। ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করলে আমরা জানি উত্তোলন হিসাব অবশ্যই লিখতে হয়, আর পণ্য উত্তোলনের কারণে ক্রয় হিসাব হ্রাস পায়, অর্থাৎ খরচ হ্রাস পায়। এই কারণে আমরা ক্রয় হিসাব ক্রেডিটে লিখব। তাহলে আমরা 15 তারিখে লিখব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব যখন ডেবিটে থাকবে আমরা জেনে নেব যে অবশ্যই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ব্যয় যদি হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিটে লিখব। আমরা 20 তারিখে একটি লেনদেন দেখতে পাচ্ছি রানার নিকট হতে প্রাপ্ত চেক ব্যাংক হতে ফেরত আসলো। রানার নিকট থেকে যদি প্রাপ্ত চেক ব্যাংক থেকে ফেরত আসে তাহলে আমরা লিখব প্রাপ্য রানা ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাপ্য রানা হচ্ছে সম্পদ এবং ব্যাংক হচ্ছে সম্পদ। যে সম্পদ বৃদ্ধি পেয়েছে সেই সম্পদটি আমরা ডেবিটে লিখব, যে সম্পদ হ্রাস পেয়েছে সেই সম্পদটি আমরা ক্রেডিটে লিখব। তাহলে প্রাপ্য রানা বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা 15 তারিখে আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি যন্ত্রপাতির উপর অবচয় 500 টাকা ধার্য করা হয়েছে। অবচয় ধার্য করলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হাইফেন যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। অর্থাৎ অবচয় হচ্ছে ব্যয় এবং পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ অথবা সম্পদ হ্রাসও বলা যায়। আমরা লিখব অবচয় হিসাব খরচ, পুঞ্জীভূত অবচয় হচ্ছে সম্পদ। ব্যয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিটে লিখতে হয় এবং পুঞ্জীভূত অবচয় যেহেতু সম্পদ, এই সম্পদটিকে বিপরীত সম্পদ বলা হয় এবং সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটেও লেখা যায়। আমরা 28 তারিখে আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি কুঋণ ধার্য করা হলো 1,000 টাকা।
আমরা এইখানে দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি হচ্ছে কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং আধুনিক পদ্ধতি হচ্ছে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা সনাতন পদ্ধতিটি ব্যবহার করেছি, কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কুরিন হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে তাকে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিটে লিখতে হয়। প্রাপ্য হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয়। আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি কমিশন অনাদায়ী হলো 2000 টাকা। কমিশন অনাদায়ী থাকা অর্থ হলো এই কমিশন বকেয়া রয়েছে। আমরা লিখব অনাদায়ী কমিশন বা প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশনের পূর্বে যদি অনাদায়ী থাকে বা প্রাপ্য থাকে তাহলে এই কমিশন তখন আর আয় থাকে না, সেটি সম্পদ হিসাবে গণ্য হয়। সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয়। কমিশন হচ্ছে আয়, আর আয় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়।